স্বাগতম এলিট প্রোসের ফাইবার সাকসেস স্টোরি সিরিজে। আজ আমরা শুনবো এমন একজন মানুষের গল্প যিনি ফাইবারে 7 বছর ধরে চেষ্টা করেছেন, কিন্তু একের পর এক ব্যর্থতার মুখে পড়েছেন। 2018 সাল থেকে শুরু হওয়া সেই ব্যর্থতার গল্প বদলে গেছে মে 2025-এ, যখন তিনি এলিট প্রোস ফাইবার অপারেশন লাইফ চ্যালেঞ্জ বুট ক্যাম্পে যোগদান করেন। আজ তিনি লেভেল 2 সেলার, মাসিক গড়ে আয় করছেন $800 থেকে $900। চলুন শুনে আসি কামরুল ভাইয়ের অনুপ্রেরণাদায়ী জার্নির গল্প। ভাইয়া, আপনার নাম, ঠিকানা, এডুকেশন এসব বিষয়ে আমাদের বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এলিট প্রেসকে আমাকে এই মিটিং এ জয়েন করার জন্য। তো আমার বাসা হচ্ছে জাফলং, সিলেট। আচ্ছা। আর আমার এডুকেশন হচ্ছে আমার এসএসসি এবং এসএসসি হচ্ছে আমার গ্রামের অঞ্চল থেকে, রাধানগর থেকে, ডক্টর ইদ্রিস আলী হাই স্কুলে। আমার এইচএসসি হচ্ছে শহর, আমার মূল শহর সিলেট থেকে, সিলেট গভর্নমেন্ট কলেজ। এবং পরবর্তীতে অনার্সের জন্য আমি আবারও গ্রামে ফিরে আসি এবং সেখানে আমার ন্যাশনাল ভার্সিটি যেটা আছে সেখানে হচ্ছে আমার অনার্স মাত্র এই বছর কমপ্লিট হয়েছে, এখন আমি মাস্টার্স শেষ। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়া, 2018 সাল থেকে মে 2025 এই সময় আপনার পরিস্থিতিটা কেমন ছিল? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যখন 2018 সালের দিকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি, আহ, তখন হচ্ছে আমি কোচিং এ ক্লাস নিতাম, মূলত ওইটাই ছিল আমার মূল ফোকাস। পরবর্তীতে আমি শুনতে পারি বিভিন্ন জনের কাছ থেকে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে, এবং সেইখানে আয়ের একটা আহ, অগাধ সুযোগ আছে, বাট খুব বেশি এফোর্ট দিতে হবে এবং চ্যালেঞ্জ নিতে হবে। তো আমি এটার জন্য সবসময় প্রস্তুত থাকি। তো যখন শুনলাম এখানে ভালো কিছু করা যাবে, তখনই মূলত মানে ফ্রিল্যান্সিং এর চিন্তা ভাবনা মাথার মধ্যে আসা। তখন হচ্ছে আমি আহ, দুই একটা প্রতিষ্ঠানে যোগদান হই শেখার জন্য। প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এইটা শেখার জন্য আহ, আমার চিন্তা ভাবনা শুরু হয়। বাট পরবর্তীতে মনে হলো না, আমার ওয়েবের দিকে আহ, এগোনোটা ভালো হবে, কারণ হচ্ছে আমার কোডিংটা একটু ভালো লাগতো বেশি। এবং ওইটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়, কারণ কোডিং একদিকে লেখা এবং আরেকদিকে আউটপুট চলে আসা দ্রুত, এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেই জায়গা থেকে আমার চিন্তা ভাবনা চলে আসে যে আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট এইটার দিকে জার্নি স্টার্ট করবো। তো সেইখান থেকে আমি বাংলাদেশে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আমি নাম বলতে চাই না, আহ, ওই প্রতিষ্ঠানে আমি ভর্তি হই 7,000 বা 8,000 টাকা এরকম দিয়ে। দেওয়ার পরে আহ ভর্তি শুরুর পর থেকেই যারা মেন্টর আছে ওনারা হচ্ছে এমন ভাবে ক্লাস নিত যে দায় সারা ক্লাস। দেখা গেছে ওনাদের মেন সাজেশনই ছিল ধরেন ক্লাস হবে 32টা। তো দেখা গেছে ওরা কাউন্টেবল ক্লাস নিত, জাস্ট কোয়ান্টিটি, এখানে কোয়ালিটির কোনো কিছু নাই। আর যেই জিনিসগুলো ওনারা শেখাতেন বা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড দিতেন, ওইগুলো আসলে মানে খুব বেশি এফেক্টিভ কোনো কিছু না। তো দেখা গেছে ওইখানে মেন্টর 22টা 24টা শুধু আমাদের এইচটিএমএল সিএসএস নিয়ে ক্লাস নিল। বাট পরবর্তী 7-8টা ক্লাস যেগুলা, ওইগুলাতে আসলে ইফেক্টিভ কোনো কিছু না। পরবর্তীতে ওনারা ফাইবারে চলে গেলেন। এখন আমার হচ্ছে এখানে আমি কোনো কিছু জানি না, বা আমার কোনো স্কিল নাই। বাট ওনারা ওই 24তম বা 25তম ক্লাসে ওনারা ফাইবারে চলে গেলেন। তো আহ, যেটা হয়, সবার সাথে সাথে আমারও চিন্তা ভাবনা আসে, ঠিক আছে আমিও ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, কিন্তু ভাগ্যক্রমে তো আমি ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই 18 সালের দিকে। আমার তখন চিন্তা ভাবনা মাথায় আসে না যে ফাইবার খুলতে হবে, কারণ আমি ফাইবার নিয়ে তখন যে রিসার্চ গুলো করছিলাম যে এইখানে হচ্ছে জাস্ট প্রফেশনাল লোকজন অথবা যারা কাজ পারে, বুঝে, ওনাদের জন্য। কিন্তু আমি নিজেই বুঝতেছিলাম যে আমি তেমন কিছু জানি না বা ওইরকম অভিজ্ঞতা আমার নাই। তাহলে সেখান থেকে আমার ফাইবার স্টার্ট করাটা মনে হয় উচিত হবে না। তো আমি 2018 সালে দিয়ে ফাইবার খুলিনি। আহ, পরবর্তীতে হচ্ছে 2020-21 ওই সময়ের দিকে, কিন্তু এই 2 বছর আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে ভালো কোনো কিছু করা যায় কিনা, স্কিল ডেভেলপ করা যায় কিনা, নিজে অনেক চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যেটা হয় যে কোনো মেন্টরের সাথে না থাকলে আহ, ধারাবাহিকতা যেটা আছে বা অভিজ্ঞতার যে বিষয়টা আছে ওইগুলা তো জানা যায় না। তখন আসলে 2 বছর চেষ্টার পরে
মনে হচ্ছিল আসলে আহ, এইদিকে মনে হয় ফোকাস করে আমার হবে না, হচ্ছে না এরকম টাইপ। বাট 2020 সালে যখন করোনা কালীন সময় আসে তখন তো সবকিছু টোটালি অফ। আমার কোচিং তখন একেবারে ক্লোজ, বছর খানিক ধরে। তখন আবার মনে হলো যে যাই হোক, কোচিং এর বিষয়টা হয়তো লাইফ টাইমে আমাদের আহ, মানে ওইরকম অ্যাক্সেসিবিলিটি দিবে না। তখন হচ্ছে আমার পূর্ণ নিয়ত চলে আসে যে যাই হোক আমার ফ্রিল্যান্সিং এ কোনো কিছু করতে হবে। তো 2020 সালের দিকে আমি সেফ সিনটেক্স এজেন্সিতে বা আহ, ওইখানে জি এম মুস্তাকিম বিল্লাহ স্যারের নাম, ওনার কোর্সে জয়েন হই। আর জয়েন হওয়ার পরে ওনার কাছ থেকে 1-1.5-2 বছরে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারি এবং ওইটা আমি প্র্যাকটিস করতে থাকি। তো তখন হচ্ছে 1-1.5 বছর ওইখানে প্র্যাকটিস এবং সবকিছু করার পরে তখন দেখা গেছে স্যারের নজরে আমি আসি। তখন হচ্ছে 2021 সালে, 20-এর শেষের দিকে, 21-এর মাঝামাঝি সময়, এরকম সময় তখন হচ্ছে স্যার আমাকে ওনার এজেন্সিতে কাজ করার সুযোগ দেয়। তখন দেখা গেছে আমি আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করা শুরু করি এবং লোকাল মার্কেট প্লেস থেকেও কিছু কিছু কাজ পেতে শুরু করি। তখন দেখা গেছে কোচিং এর পেশা থেকে ধীরে ধীরে আস্তে আস্তে দেখা গেছে ব্যাচ 6টা আগে করাইতাম, পরে 4টা, 3টা, 2টা, 1টা করে করে 2023 সালের দিকে টোটালি অফ করে দিই কোচিং। পরবর্তীতে ফুল টাইম হচ্ছে ফাইবারের দিকে যাত্রা শুরুর প্ল্যান করি। বাট 23-এ অ্যাকাউন্ট খুললে 24-25 2 বছর আহ, তেমন আশানুরূপ, আশানুরূপ কি মানে কোনো ইমপ্রেশন কোনো কিছু ছিল না। জাস্ট ফাইবারে আসতাম, রিফ্রেশ রিলোড দিতাম, চেক করতাম, বাট আসলে তেমন কোনো ফলাফল আসতো না। এই হুম। হচ্ছে 25 পর্যন্ত অবস্থা। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই হতাশার সময় অপারেশন ফাইবার আপনার জীবনে কিভাবে এলো? আচ্ছা, তো ফেসবুকে দেখা গেছে আহ, আমার ফ্রেন্ড লিস্টে এখনো পর্যন্ত হয়তো 1300-র মতো ফ্রেন্ড। আমার টোটাল এই ফেসবুক যতদিন ধরে চালাই, তো সেইখানে দেখা গেছে আগে আরো অনেক ফ্রেন্ড ছিল, 3000-এর উপরে। আম, দেখা গেছে ফিডের মধ্যে অনেক বাড়তি নিউজ যেগুলো আসলে আমার সাথে বা আমার কাজের সাথে যায় না। তখন দেখা গেছে অনলাইনে অনেক মেন্টর এবং ইউটিউবে অনেক ভিডিও দেখতাম। তো ওনাদের একটা সাজেশন ছিল যে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যে জিনিসগুলো আমাদের কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় ওই জিনিসগুলোকে যত চেষ্টা করা আহ, যে ওইগুলা থেকে স্কিপ করে যাওয়া বা রিমুভ হয়ে যায়। তখন আমি সিদ্ধান্ত নেই যে আসলেই তো যে আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা অন্যান্য জায়গার মধ্যে এত বন্ধু বান্ধব আসলেই প্রয়োজন নেই। তখন দেখা গেছে এইটা আসলে আহ, অন্য কোনো চিন্তা থেকে না, জাস্ট আমার কাজকে ফোকাস রাখার জন্য হচ্ছে। তখন দেখা গেছে 3000 ফ্রেন্ড থেকে কমিয়ে সম্ভবত 700 থেকে 750-তে নিয়ে আসি। এবং আমি আহ, আমার নিশের সাথে রিলেটেড এবং আহ, বিশেষ করে প্রফেশনাল যারা লোক ছিল ওনাদের সাথে এঙ্গেজ হওয়ার ট্রাই করি এবং আম, ওনাদের সাথে হচ্ছে আহ, যতটুকু ফ্রেন্ড লিস্টে আসা যায় বা ওনাদের ফোকাসে থাকা যায়, ওইভাবে আমার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আমি এগোতে থাকি। তো আহ, সেই সিস্টেম থেকে বলা যায় যে বিল্লাল ভাইয়ের সাথে আমার পরিচয়। বিল্লাল ভাই হচ্ছে ফাইবারে অনেকদিন যাবত কাজ করেন, ওনার ফিডের নিউজ গুলা দেখতাম এবং বিলাল ভাই আগে অনেক শেয়ার করতেন। এখন আমি জানি না, হয়তো এখন শেয়ার করেন না ওনার ব্যক্তিগত কারণে, কিন্তু ওনার মাঝে মাঝে পোস্ট গুলা দেখতাম এবং অনেকটা আফসোস হইতো, সত্য যেটা। ওনার দেখা গেছে 8টা 10টা রানিং অর্ডার সব সময় থাকতো। তো বিলাল ভাইকে সবসময় ফলো করতাম, যখন উনি কোনো পোস্ট করতেন ওনাকে ফলো নোটিফিকেশন অন করে রাখে। উনি যখন পোস্ট দিত আমার কাছে, আমি সাথে সাথে চেক করতাম। কারণ ফাইবার নিয়ে এমনিতেই মানে খুব একটা স্বপ্ন যে ফাইবারে কোনো কিছু একটা করা যায় কিনা। তো বিলাল ভাইয়ের এসব পোস্ট দেখে আম, মানে খুব উৎসাহিত হতাম, অনুপ্রেরণা পাইতাম যে না, ফাইবারে কোনো একদিন আমি কোনো কিছু করতে পারবো। আমার এটা একটা দৃঢ় বিশ্বাস ছিল, বাট স্কোপ পাচ্ছিলাম না। একদিন বিলাল ভাই হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিলেন যে ফাইবারে বুট ক্যাম্প নিয়ে উনি হচ্ছে একটা ফ্রি ক্লাস নেবেন। আহ, এইটা আমাদের কোর্স স্টার্ট হওয়ার পূর্বে হুম, হুম। বিলাল ভাই বলছিলেন যে ফাইবারে কিভাবে সাকসেস হওয়া যায় ওইটা নিয়ে হচ্ছে আহ, উনি আমাদেরকে একটা ফ্রি ক্লাস নেবেন। তো ওইখানে দেখা গেছে আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ করার পরে ওইখানে 15-16 জনের মতো
এটা খুব কম সময়ের ভিতরে 2-3 দিনের ভিতরে ক্লাসটা নেওয়া হয়েছিল। ওই জন্য দেখা গেছে এখানে আসলে অনেক লোককে গ্যাদারিং করানো হয় না, বা প্রাইভেসির কারণে হচ্ছে বিলাল ভাই এখান থেকে ফিল্টার করে করে যারা খুব পরিচিত, অনেকদিন যাবত ফেসবুকে বা আশেপাশে আছে, ওনাদেরকে উনি যুক্ত করেন ওই গ্রুপে। যুক্ত করার পরে বিলাল ভাই আমাদের একটা ক্লাস নেন, এবং সত্যিকার অর্থে ওই ফ্রি ক্লাসটাই ভ্যালু যদি 5-10 হাজার টাকা হইতো, তাইলেও আসলে কম হইতো। আহ, কিন্তু আমাদের যে একটা আহ, মানে মনস্তাত্ত্বিক বিষয় থাকে যে ফ্রি মানি হচ্ছে হয়তো সস্তা কোনো কিছু। জি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে দেখা গেছে ওইখানে আহ, সবাই আসলে প্রতিশ্রুতিবদ্ধ থাকে না। হম, বিলাল ভাই যে মেথড গুলো আমাদেরকে দেখাইলেন, এখানে প্রাইভেসির কিছু বিষয় থাকে, যে ফাইবারের টার্মস কন্ডিশন এগুলার দিকে। সো বিলাল ভাই যতটুকু পারছে আমাদেরকে আহ, ওনার ব্যক্তিগত ডকুমেন্ট দেখানো পর্যন্ত উনি আমাদেরকে দেখাইছে যে এগুলা এইভাবে করতে হয়। আহ, কিন্তু দুঃখজনক বিষয়, বেশ কিছুদিন যাওয়ার পরে বিলাল ভাইয়ের নামে ব্লেম দেওয়া শুরু হয় অনলাইনের মধ্যে, যে উনি ফাইবারের টার্মস কন্ডিশন এগুলাকে ভেঙে দিচ্ছেন, বা উনি ফ্রিতে এগুলা ক্লাস নেন কেন, আরো অনেক কিছু। তো সেই জায়গা থেকে বিলাল ভাই হচ্ছে একটু মনক্ষুণ্ণ হন, যে আসলে মানে অন্তত আমাদেরকে আমাদের সাবকন্টিনেন্টের আমাদের ফ্রিল্যান্সারদের যে এরকম মন মানসিকতা, আমাদেরকে হয়তো এরকম শেখানোটা আসলেই টাফ। দেখা গেছে ভালো কিছু করতে গেলে অনেক ওনারা হচ্ছে খারাপের দিকে টেনে নিয়ে যায়। জি। তখন বিলাল ভাই হচ্ছে একটু হতাশা প্রকাশ করে, আহ, এবং আহ, হয়তো সামনের দিকে এগোনোর প্রত্যাশা ছিল, উনি পরবর্তীতে আর মুভ করে নাই। পরবর্তীতে হচ্ছে বিলাল ভাই আবার পোস্ট দিলেন একদিন, যে আমি হচ্ছে ফাইবারের দিকে আবার ক্লাস নিব। না, উনি ক্লাস নেবে এটা বলে নাই, বাট বলছে ফাইবারে ক্লাস হবে, এরকম করে পোস্ট দিছিল। ওই তো ওইটা দেখার পরে আমি আর দ্বিতীয় কোনো কিছু চিন্তা করি না, যেহেতু বিলাল ভাই এখানে বলছে, এবং উনি অবশ্যই ট্রাস্টেড কোনো জায়গার কথা বলবে। তো ওইটা বলার পরে আমি বিলাল ভাইকে সাথে সাথে মেসেজ করি যে ভাই, কোন জায়গায় কিভাবে হবে আমাকে একটু জানান, আমি কোর্সে এনরোল করবো। তখন উনি বললেন, ভাই ক্লাস আমি নিব, কিন্তু ফেসবুক পোস্টে উল্লেখ করে নাই, জানেনই তো আপনি, আগে সমস্যা হয়েছিল। পরবর্তীতে আহ, আমি বিলাল ভাইয়ের সাথে কথাবার্তা বলে তখন হচ্ছে এলিট প্রেসের নাম আসে, এবং ওইখান থেকে বিলাল ভাই বলে যে তুষার ভাইয়ের কথা, যে আপনি তুষার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আর আমি হচ্ছে এই কোম্পানিতে ওনাদের সাথে কোলাবোরেশন করে হচ্ছে আমি ক্লাস গুলা নিব। তো যেই বলা সেই কাজ, উনি বলার পরে আমি সাথে সাথে এনরোলমেন্ট করে ফেলি, এবং ফাইবারের ওই ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়া শুরু। বুঝতে পেরেছি। খুবই লং একটা জার্নি। আচ্ছা, তো ভাইয়া প্রোগ্রামে যোগ দেওয়ার পরে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, দেখা গেছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কোর্স গুলা হয় বা বুট ক্যাম্প হয় বা আদার্স যে বিষয়গুলা, তখন দেখা গেছে বেশিরভাগ আহ, যারা টিচিং প্যানেলে থাকেন বা মেন্টর হিসেবে থাকেন, আহ, সবার ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ওনাদের ক্লাস নেওয়ার সময় ভাবটা এমন থাকে যে যেহেতু এনরোলমেন্ট হয়ে গেছে, এখন কোন রকম ক্লাস নেই, ওইটা বাদ দিয়ে দিলেই হয়। বা পড়ানোর ক্ষেত্রে যে আন্তরিকতার বিষয়টা, ওই আন্তরিকতার বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে মিসিং হয় অনেক জায়গায়। বাট বিলাল ভাই আমাদেরকে আহ যেভাবে পার্সোনালি পর্যন্ত গাইড করে গেছে, ধরেন আমাদের বেঁচে হচ্ছে 15 জন, 16 জন, 20 জন এরকম, উনি ক্লাস তো নিতই, প্লাস হচ্ছে প্রত্যেক জনের জন্য দেখা গেছে হোয়াটসঅ্যাপে কখনো মেসেজ দিলে উইথিন এ মিনিট ভাই সবসময় রিপ্লাই দিত, এবং কোনো বিষয়ে প্রশ্ন করলে ওইটার আহ, দুই এক কথায় উত্তর না, বিস্তারিত ভাবে উনি উত্তর দিত, যাতে ওইখানে কোনো সন্দেহ না থাকে। তো এইটাই হচ্ছে মানে সবচেয়ে বড় বিষয়, যে শেখানোর ক্ষেত্রে যে আন্তরিকতার বিষয় এবং স্টুডেন্টদেরকে সাকসেস করানোর যে প্রয়াস, আহ এইটার থেকে 10-এ 10, এইটা নিয়ে মানে কোনো সন্দেহ নাই। এবং এই ক্ষেত্রে মনে হয় মানে আমাদের স্যাটিসফিকেশনের জায়গা হচ্ছে এই জায়গাটাই, যে আমরা হচ্ছে সর্বোচ্চ সাপোর্ট পাইছি, এবং হচ্ছে সবসময় আন্তরিক ব্যবহার পাইছি এখান থেকে। আর বিলাল ভাই যে পয়েন্ট গুলা এখানে ধরে ধরে দেখাইছে, সেগুলার তো তুলনা হয় না। আচ্ছা, আপনার প্রথম অর্ডারটা কবে আর কিভাবে আসে? প্রথম অর্ডারটা দেখতে হবে ড্যাশবোর্ডে, তবে সম্ভবত জুনের 10 তারিখ বা এই সময়ের দিকে,
খুব জি। সম্ভবত। তখন ফাইবারের হচ্ছে আমার গিগ তখন ৪টা ছিল। ৪টা বা ৩টা সম্ভবত। আ হয়তোবা একটা দেয়ার বাকি ছিল এবং বিলাল ভাই পরামর্শ দিলেন যে, "আপনি আপনার গিগ গুলা একটু অপটিমাইজ করেন।" তো যেই মেথডে অপটিমাইজ করা লাগবে সেটা তো আর এখানে বলা যাচ্ছে না। জি। তো উনি আ সবগুলা বিষয় আমাদেরকে ১ম ২-৩ টা ক্লাসে ডেসক্রাইব করলেন যে, ফাইবার এই অ্যালগরিদম গুলা নিয়ে কাজ করে এবং হচ্ছে আপনার গিগ গুলা যদি এই সিস্টেমে আপনি তৈরি করেন, আ তাহলে হাই পসিবিলিটি আছে ওইখানে আ গিগটা র‍্যাংক করার। হাই পসিবিলিটি বলতে শতভাগ গিগ র‍্যাংক করবে এটা 100%। কিভাবে 100% ওইটা না বলি। তো দেখা গেছে বিলাল ভাইয়ের ওই মেথড গুলা ফলো করার পরে আ আ বিলাল ভাই এটা বলার পরে আমাকে সবচেয়ে আরো বেশি হেল্প করছেন যিনি মানে আমার সাথে গিগটা রেডি করতে উনি হচ্ছে পলাশ দাদা। আ উনি হচ্ছে উনি কিন্তু মনে হয় ৪০০ র উপরে না ১০০০ খানেকের উপরে রিভিউ আছে উনার। ৮০০ এর উপরে সম্ভবত। আ ৮০০ এর উপরে রিভিউ মানে হচ্ছে মানে ফাইবারে পোকা বলা যেতে পারে। তো উনার পরামর্শ নিয়ে পরবর্তীতে আ আমি একটা গিগ রেডি করি। রেডি করার পরে হচ্ছে আমি একটা ডক্স ফাইল রেডি করি বাট ওইটা ফাইবারে পাবলিশ করিনি। তখন হচ্ছে আমি আ একবার হচ্ছে পলাশ ভাইকে দেখাই, বিলাল ভাইকে আগে ফরওয়ার্ড করার আগে। বিলাল ভাই বলছিল যে, "সবাই আপনাদের গিগ রেডি করেন, আমরা অ্যাকাউন্ট খোলা শুরু করব বা গিগ গুলা পাবলিশ করা শুরু করব।" তো আমি ২-৩ দিন সময় নিয়ে হচ্ছে গিগটা রেডি করি। আ তো গিগ রেডি করার ক্ষেত্রে আমি পলাশ ভাইয়ের কাছে পাঠাই এবং পলাশ ভাই এখানে বেশ কিছু সাজেশন আমাকে দেন। বিশেষ করে গিগের টাইটেল এবং ডেসক্রিপশন গুলা কিভাবে হবে এবং কিভাবে হলে সবচেয়ে ভালো হয় এবং কোন কিওয়ার্ড গুলা এখানে পুশ করতে হবে ওইটার সুন্দর একটা গাইডলাইন আ পলাশ দাদা আমাকে দিয়ে দিছে। আমি ওই বিষয়গুলো ফলো করছি এবং আ বিলাল ভাই তো ওভারঅল সবকিছু ধারণা দিছে যে কোনটার পরে কোনটা কিভাবে সাজাতে হবে। আমি ওই অনুযায়ী ডসটা সাজাই। সাজানোর পরে পলাশ দাদাকে দেখানোর পরে ওনার রিকমেন্ডেশন নিয়ে ফাইনালাইজ করে আবার বিলাল ভাইয়ের কাছে পাঠাই। তখন বিলাল ভাই হচ্ছে ওইটা আবার সম্পূর্ণটা দেখে কিছু জায়গায় ছোটখাটো বিষয়গুলা চেঞ্জেস করার কথা বলেন এবং ওইগুলা আমি চেঞ্জ করি এবং তারপরে হচ্ছে গিগ পাবলিশ করি এবং গিগ পাবলিশের ক্ষেত্রে সবচেয়ে বড় আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গিগ ইমেজ। আমরা যখন সাধারণত গিগ পাবলিশ করি এবং ফাইবারের ক্ষেত্রে আপনি যেকোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখবেন যে গিগের ইমেজের বেহাল দশা। বাট ওনাদের অর্ডার আছে। কিন্তু বিগিনারদের ক্ষেত্রে মানে ধীরে তো প্ল্যাটফর্ম গুলা ধীরে আরো জটিল হচ্ছে। এখানে নতুন মানুষ যুক্ত হচ্ছে। আ আরো প্রতিযোগিতা বাড়তেছে। তো গিগের ইমেজটাও কিন্তু মানে সুন্দর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমার গিগের ইমেজ 100% আ ভাবে ঠিক হয় না। বাট যতটুকু পারা যায় যে একজন অভিজ্ঞ ডিজাইনারকে দিয়ে আমি গিগের ইমেজ গুলাও সুন্দর করে তৈরি করে নেই এবং তারপরে হচ্ছে আ গিগটা পাবলিশ করা শুরু করি এবং তখন থেকেই জুনের ১০ তারিখ থেকে অর্ডার আসা স্টার্ট হয়। তো গিগ পাবলিশের হয়তোবা ৪-৫ দিন আ পর থেকেই আমার অর্ডার আসা শুরু হয়। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তো হচ্ছে আপনি লেভেল 2 সেলার। তো এই প্রসেসটা এটা কিভাবে হলো? আ আচ্ছা, লেভেল 2 সেলার হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে আ প্রথমত স্কিল থাকতে হবে মাস্ট বি। উইথআউট স্কিল এখানে আসলে কোন সুযোগ নাই যে লেভেল 1, 2 এরকম পার পাওয়া যায়। যদি সেরকম আ সবই তো লাকের বিষয়, ভাগ্যের বিষয়। আ তারপরেও এখানে আ কাজের যে দক্ষতা এটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেভেল 1, 2 পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ভালো কাজ করছে সেটা হচ্ছে রিপিট ক্লায়েন্ট। যেই ক্লায়েন্টদের সাথে আমি কাজ করছি উনাদের কাছ থেকে আমি ২-৩ টা করে অর্ডার নিছি। আ তো এইটা কিভাবে হয়? ধরেন যারা ইনিশিয়াল পর্যায়ে ফাইবার এ গিগ স্টার্ট করে, উনাদের কাছে কিন্তু কাজের চেয়ে সমস্যা বা প্রবলেম বেশি আসে। কারণ হচ্ছে ফাইবারে উনারা ধরেন এলিমেন্টর প্রো দিয়ে বা কোনো কিছু দিয়ে সার্চ দিল কোনো ইস্যু সলভ করার জন্য। তখন হচ্ছে উনাদের বাজেট থেকে $10-15 এখন $10-15 এর মধ্যে আপনি অভিজ্ঞ কাউকে পাবেন না। লেভেল 1 টু সেলার উনারা কিন্তু $10-15 কাজ করবে না। হুম। তখন দেখা গেছে ওইখান থেকে ফিল্টার করার পরে যারা আসে উনারা হচ্ছে বিগিনার। নিউবি যারা আছে উনারা আসে যাদের ৫ টা ৭ টা রিভিউ আছে। বা কারো রিভিউ নেই ১-২ টা আছে কিন্তু ৫ স্টার। দেখা গেছে উনাদেরকে উনারা হায়ার করে বেশি। এবং বিশেষ করে এজেন্সি যারা আছে, এজেন্সির লোকজন বিগিনার যারা ধরেন ৫ টা ১০ টা স্টার আছে উনাদেরকে ফোকাস করে।
কারণ $10-15 দেখা গেছে ওনার একটা সাইট বা কোনো একটা ছোটখাটো প্রবলেম সহজে করাই নিতে পারে, যেটা কোনো লেভেল 2 অথবা টপ রেটেড কে দিয়ে করাতে গেলে 100 অথবা 200 এরকম হয়তো প্রাইস দিতে হবে। তো সেই জায়গা থেকে ছোট এজেন্সি গুলা এবং হচ্ছে যারা রিপিট কাজ করাতে চায় ওরা হচ্ছে এই বিগিনার ফ্রেন্ডলি যারা আছে ওনাদেরকে ফোকাস করে। তো ওইখান থেকে দেখা গেছে আমার ক্ষেত্রে দেখা গেছে প্রথম 10টার মধ্যে 7টা হচ্ছে প্রবলেম সলভিং এবং 3টা হচ্ছে হয়তো নতুন পেজ, ল্যান্ডিং পেজ এরকম তৈরি করা লাগবে। তো দেখা গেছে আমি উইথিন এন আওয়ার, কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় একদিন, যত দ্রুত সম্ভব হয় ক্লায়েন্টদের ওই প্রবলেম গুলা সলভ করে দিছি এবং ওইটা দেওয়ার পরে ক্লায়েন্টরা আসলে ইমপ্রেসড হয় এবং দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো কাজ আসলে আমাকে দেওয়া শুরু করে। কারণ আমার গিগের স্টার্টিং প্রাইস ছিল $15 মতো। তো দেখা গেছে ওনারা $15 মোটামুটি একটা ল্যান্ডিং পেজ পেয়ে যাচ্ছে এবং এটা কোয়ালিটিও ভালো। হয়তো ওনারা এটা $200-300 সেল দিতে পারবে। তো দেখা গেছে ওনাদের রেভিনিউ হচ্ছে 20 ইনটু দিলে যা হয় হয়তো তাই হতে পারে। তো ওইখান থেকে হচ্ছে ক্লায়েন্টরা রিপিটলি হচ্ছে আমাকে কাজ দেওয়া শুরু করে এবং ওই কাজ দেওয়ার পরে তখন দেখা গেছে আমার অ্যাকাউন্টের গ্রোথ দ্রুত হতে থাকে। কারণ যখন রিপিট ক্লায়েন্টের রিভিউ পড়ে বা ওনারা রিকমেন্ড করে তখন কিন্তু ফাইবার অ্যালগরিদম এটাকে প্লাস পয়েন্ট হিসেবে নেয় এবং তখন এটা দ্রুত গতিতে এগোতে থাকে। তো দেখা গেছে হয়তো মাসখানেকের মধ্যে আমি লেভেল 1 পেয়ে যাই এবং নেক্সট 1 থেকে 1.5 মান্থ তারপরে হচ্ছে আমি লেভেল 2 পেয়ে যাই। কারণ এখানে হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট ছিল অনেক বেশি। আমার এখানে এজেন্সিও ছিল 2টা। তো ওরা একটার পরে একটা আমাকে কাজ দিতে থাকে এবং আমি ওইগুলা সাকসেসফুলি ভাবে সব কমপ্লিট করি। আহ তো সেই জায়গা থেকে হচ্ছে দ্রুত গতিতে দেখা গেছে আমি হয়তো 2.5-3 মাসের মাথায় হচ্ছে লেভেল 2 সেলার পর্যন্ত চলে যাই আসলে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, 2018 থেকে মে 2025 সেই সময়ে ব্যর্থতার কথা মনে পড়লে এখন কেমন লাগে? 2018 থেকে হচ্ছে 2025 যদি বলি তাহলে আমার এই 3-4 মাসের যা ইনকাম ছিল ওইটা গত 5-7 বছরের মোট ইনকামের চেয়েও বেশি। তো ওইটা দেখা গেছে এজেন্সিতে কাজ করলে বা লোকাল মার্কেট প্লেসে কাজ করলে আহ, যে প্রফিটটা আসে সেটা দিয়ে মোটামুটি ফ্যামিলি চালানো যায়, বাট ওইখান থেকে আহ বাড়তি নিজের জন্য কিছু সেভ রাখা অথবা হচ্ছে ফিউচার কোনো বিজনেসের জন্য প্ল্যান করা ওইটা আসলে খুবই টাফ। সো এরকম কোনো প্ল্যাটফর্ম অথবা হচ্ছে বিশেষ করে বিদেশি কোনো এজেন্সি বা মানুষজনের সাথে আসলে কাজ করতে না পারলে আহ এটা জাস্ট ধরেন খেয়ে পরে বেঁচে থাকার মতো অবস্থা। তো যারাই আসলে ফ্রিল্যান্সিং করেন চ্যালেঞ্জ গুলো ওনারা বোঝেন। ফ্রিল্যান্সিং মানেই তো এখনকার আহ, বেশ কিছু নেগেটিভ দিক আছে। মানে ফ্রিল্যান্সিং মানে লক্ষ লক্ষ টাকা মানে শুধু বোঝে। আমি নিজে পার্সোনালি যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করো, আহ, এখন বলি বেকার। বাট এখন বলি বেকার সত্য। এই, কিন্তু আগে বলতাম ফ্রিল্যান্সিং করি। তো জিজ্ঞেস করতো মাসে কয় লাখ টাকা ইনকাম করো। এটা এটা একটা মানে ইতস্তত বোধ করে এই প্রশ্নটা। যখন মানুষজন মানে ফ্রিল্যান্সিং মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম বুঝে তখন এটা আসলে খুবই হার্ড করে। আর হ্যাঁ, 18 থেকে 25 পর্যন্ত আহ এই যে বললাম মানে খেয়ে পরে বেঁচে থাকার মতো অবস্থা। বাট ওইটা নিয়ে ফিউচার বড় কোনো কিছু করা যাবে হয়তো তখন পর্যন্ত এটা আহ, মানে ওইভাবে কাজ করে নাই 2025 পর্যন্ত। পরবর্তীতে ফাইবারে গ্রোথ করার পরে এখন কনফিডেন্স বেড়ে গেছে। জি। আচ্ছা, আপনার পরবর্তী টার্গেটটা কি? আমার পরবর্তী টার্গেট হচ্ছে আহ, আমার ইউএসএ তে একটা কোম্পানি হচ্ছে আমাকে হেড হিসেবে ওর এজেন্সিতে অফার করছে অলরেডি এবং 2টা কোম্পানি এই পর্যন্ত আমাকে সরাসরি হচ্ছে ওনাদের ডেস্কে গিয়ে কাজ করার জন্য অফার করছে, যে সরাসরি ইউএসএ তে ওনারা ওয়ার্ক পারমিটে অথবা হচ্ছে ওনাদের এজেন্সির আন্ডারে ওনারা নিতে আগ্রহী। জি। আহ, তো সেটা থেকে আমি অলরেডি পাসপোর্টও করছি, তবে আমার যাওয়ার কোনো প্ল্যান নাই। আচ্ছা। আমার এখানে বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, সো ওইখান থেকে আসলে আমার যাওয়ার কোনো প্ল্যান নাই। গেলেও হয়তো 5-10 বছর পরে আর আমার অভিজ্ঞতা বাড়ার পরে তারপরে হচ্ছে হয়তো বিদেশের দিকে শিফট করবো। আর বাস্তবিকতা হচ্ছে আহ দেশের সামগ্রিক অবস্থা এবং অন্যান্য বিষয় চিন্তা ভাবনা করলে আমাদের হয়তো বাইরে চলে যাওয়াটাই সব
সবচেয়ে বেটার। কারণ এখানে হয়তো দেয়ার মতো অনেক কিছু থাকলেও হয়তো দেয়ার মতো কোনো স্কোপ নাই আসলে। বাট এটাই হচ্ছে আমার প্ল্যান ভবিষ্যতে। আর এখন হচ্ছে আমার একটা আহ, ছোট এজেন্সি বলা যায়, আবার হচ্ছে বলা যায় পার্সোনাল একটা ফার্ম বলতে পারেন। এখানে আমার সাথে আরো 4-5 জন কাজ করেন, যাদেরকে আমি লিড করি। আহ, ওইখানে যদি বলি, ওইখানে হচ্ছে ক্লাস 6 এ পড়ে আমার ভাতিজা। ও হচ্ছে ওয়ার্কার, ওইখানে আমার সাথে কাজ করে। ওর হচ্ছে ডিজাইন সেন্স ভালো এবং কাস্টম কোডিং নিয়ে ওকে ক্লাস 4 থেকে আমি ট্রেন করাই। তো এখন ও নিজে নিজে ওয়েবসাইট গুলো তৈরি করতে পারে, বিশেষ করে ক্লায়েন্টদের $50-100 যে ওয়েবসাইট গুলো থাকে ও নিজে নিজে করে ফেলতে পারে। এবং আরো আমার এখানে ভাগনা আছে, আরো 2 জন ভাই আছে। তো সবাইকে নিয়ে হচ্ছে দেখা গেছে বর্তমানে চলতেছে এবং ভবিষ্যতে একটা এজেন্সি বা বড় একটা ফার্ম দেওয়ার পরিকল্পনা আছে এবং অদূর ভবিষ্যতে দেশ ত্যাগের পরিকল্পনা আছে। আচ্ছা, তাহলে যারা নতুন ফাইবারে কাজ শুরু করতে চায় তাদের জন্য আপনার বার্তা কি হবে? আচ্ছা, ফাইবারে নতুন কাজ করতে গেলে অনেস্টলি যদি বলি, আহ, যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং শেখা বা এইটা শিখে হচ্ছে কোনো কিছু গেইন করে ফেলা, ওইটা থেকে একটু বের হয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে আহ, যে অনলাইনে বা বিশেষ করে টিভি চ্যানেলের মধ্যে মাসে এই ভাই হচ্ছে 2 লক্ষ টাকা ইনকাম করছে, এই ভাই হচ্ছে 10 লক্ষ টাকা ইনকাম করছে, এটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আসলে বাস্তবিক জিনিস এগুলা না। আপনি কাজ করেন, এখানে অনেকগুলা বিষয় আছে। আপনি কাজ প্রথমে শিখতে হবে, শেখার পরে হচ্ছে মার্কেট প্লেসে যেতে হবে অথবা হচ্ছে ক্লায়েন্টদের কাছে কাজ নিতে হবে। এখন আপনি একেবারে ফ্রেশার বা একজন নিউবি, তো আপনাকে একজন ক্লায়েন্ট কেন কাজ দিবে? সেই আহ, অবস্থাগুলা ধীরে ধীরে পার হয়ে আসা, এখান থেকে 1-2টা কাজ নেয়া, নিয়ে নিজেকে একটু অন্যের কাছে ইমপ্রেস করা, তো ওইগুলা থেকে ধীরে ধীরে আহ, উঠে আসতে হয়। তো এই জিনিসগুলা দেখা গেছে আমাদের নতুন যারা আমরা আহ, শিখি কাজগুলা, তখন আমাদের কাছে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশনের যে বিষয়টা হয়, সেটা হচ্ছে 6-7 মাস ধরে সবাই কাজ শিখে, শেখার পরে যখন শিখতে থাকে তখন একটু মন খারাপ হয়ে যায়, যখন একটু অ্যাডভান্স লেভেলের দিকে যায় বা প্রবলেম সলভিং এর দিকে যায়, তখন হচ্ছে একটু বেঁকে চলে আসে যে না, ফ্রিল্যান্সিং হয়তো আমাকে দিয়ে হবে না। আবার যারা হচ্ছে এই জিনিসগুলা স্কিপ করে অথবা হচ্ছে কোন রকমের ঠেলা ধাক্কা দিয়ে পার হয়ে দেখা গেছে মার্কেট প্লেসে যাওয়া স্টার্ট করে, তখন ওইখানে আরো বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে আপনি অনেক কিছু মিস করে আসছেন বা অনেক কিছু ভালোভাবে শিখতে পারেন নাই বা শিখেন নাই, অবহেলা করছেন। তখন দেখা গেছে ক্লায়েন্ট এমন একটা কাজ দিল, দেখা গেছে আপনি কাজের সলিউশনের বদলে আপনি এখানে ওর ওয়েবসাইটের ধরেন আহ, ভাঙাচোরা ছিল 30%, আপনি 90% করে ফেলছেন। তখন দেখা গেছে ল্যাপটপ অফ টপ করে তখন নানু বাড়ি দাদু বাড়ি চলে গেছে। হ্যাঁ, তো দেখা গেছে বিগিনারদের জন্য এগুলো হচ্ছে খুব বড় ধরনের চ্যালেঞ্জ। তো আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে কোনো পড়াশোনার পাশাপাশি বিজনেস বা অন্য কাজের পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার জন্য। নাহলে 1-1.5 বছর এভাবে শুধুমাত্র কাজ শিখে মোটিভেশন ধরে রাখাটা আসলে টাফ। যদিও অনেকে বলেন যে 6 মাস 8 মাস 1 বছর হচ্ছে টানা কাজ করে গেলে তারপরে হচ্ছে সফলতা আসবে। আহ, তো আমি এটা রিকমেন্ড করি না। কারণ হচ্ছে আহ, আহ, বাস্তবিক অর্থে সবাই হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং করে বা অনলাইন জগতে আসে টাকা ইনকামের জন্য। জি। তো এটাই সবার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। অনেকে মোটিভ করেন যে আহ, আপনি টাকা ইনকামের ধান্দা থাকলে অনলাইনে আইসেন না, কাজ হবে না, এই না সেই না, কিন্তু ঘুরে ফিরে দিন শেষে সবাই আসলে টাকার জন্য আসলে এই অনলাইন জগতে আসে বা ফ্রিল্যান্সিং জগতে আসে। জি। তো এইখানে হচ্ছে আহ, কাজ করার ক্ষেত্রে অন্য কাজের পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিংটাকে এগিয়ে নিতে হবে। তাহলে দেখা গেছে ওই মোটিভেশনটা ধরে রাখা সম্ভব, বা এইটাকে আপনি আহ, একটা সাইডে রেখে চিন্তা ভাবনা করতে পারলেন। যেমন আহ, আমার কথাই বলি, যদি বলি বা আমাদের কোর্সের কথা বলি, যখন আমরা ওয়ার্ডপ্রেস শেখা শুরু করি 2020 সালের দিকে, আহ, তো ওই সময় আমাদের বেঁচে 169 সম্ভবত এরকম স্টুডেন্ট ছিল। ওইখান থেকে এখন পর্যন্ত হচ্ছে আমরা 4 জন হচ্ছে মার্কেট প্লেসে কাজ করি। আচ্ছা। তার মানে ওই ওই রেশিওটা যদি চিন্তা ভাবনা করি, তাহলে
সাকসেস রেটের ওইদিকে দিলে দেখা গেছে হয়তোবা 100-তে 3 জন 4 জন অথবা 2 জন হচ্ছে সাকসেসফুল হয়। জি। এখন বাকি বাকি ওনারা হতে পারে না কেন? এটা না হওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে যে অনেকে কোর্সে ভর্তি হয় জাস্ট চেক করার জন্য যে উনি পারবে কিনা। যেমন হচ্ছে যারা চাকরিজীবী থাকেন বা আরো অন্যান্য কাজের সাথে এনগেজ থাকেন, ওনারা দেখা গেছে ওই সময়গুলা ওই কোর্সের সাথে মিলাতে পারে না। তখন দেখা গেছে এখানে অর্ধেক মানুষ ঝরে যায় ওনাদের জবের জন্য বা কাজের জন্য। আহ, বাকি কিছু মানুষ ঝরে যায় স্টুডেন্ট যাদের হচ্ছে পরীক্ষা চলে আসে, সেমিস্টার অথবা হচ্ছে এইচএসসি ইন কোর্স এই টাইপের এক্সাম যখন চলে আসে তখন ওনারা ঝরে পড়ে। আরেকটা কারণ হচ্ছে যখন অ্যাডভান্স লেভেলের কোনো কাজ আসে বা একটু ব্রেইনের মধ্যে প্রেসার পড়ে এরকম কোনো কিছু চলে আসে তখন হচ্ছে অনেকে আবার বাদ দিয়ে দেয়। কিন্তু যারা ডেডিকেশন ভাবেই আসলে শিখে বা হচ্ছে চিন্তায় থাকে যে এইটা নিয়েই আমাকে কোনো কিছু করতে হবে, তখন দেখেছে যারা শেষ পর্যন্ত থাকে ওনারাই হচ্ছে ওই জায়গাগুলোতে হচ্ছে সাকসেস হয়। এবং কেন আমি বলি যে অন্য কিছুর পাশাপাশি এটা শেখার জন্য, যেমন আমি যখন কোচিং করাতাম তখন হচ্ছে কোচিং এর পাশাপাশি হচ্ছে এই ফ্রিল্যান্সিংটা প্রতিদিন 5 ঘন্টা 7 ঘন্টা যতক্ষণ পারি প্র্যাকটিস করতাম। তাহলে আমাকে আমার একটা ইনকাম সোর্স বলেন বা ফ্যামিলি চালানোর মতো একটা এবিলিটি এক জায়গাতে থাকতো। তখন আমি অপশনাল হিসেবে ফ্রিল্যান্সিংটা কাজ করতে পারতাম বা ওইটা শিখতে পারতাম। কিন্তু আপনি বাস্তবিকতা অর্থে যে যদি আপনি এভাবে জাস্ট ডেডিকেটেড ভাবে ফ্রিল্যান্সিং শুধু এইটা নিয়েই কাজ শুরু করেন, যদি আপনার বাবার অনেক বেশি টাকা না থাকে বা আপনি মিডল ক্লাস ফ্যামিলি হন, তো এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হবে। ধরেন আপনি একটা ডেস্কটপ কম্পিউটার কিনে 70-80 হাজার টাকা বিল করে, অনেকের বাবা মা হচ্ছে ঋণ করে এই টাকাগুলো দেয়। অনেকের বড় ভাই বোন হচ্ছে এগুলো অনেক কষ্টের টাকা। দেখুন 50-60 হাজার টাকা দিয়ে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, আমার এলাকায় অনেক হয়েছে এরকম বা কিছু ভাই ব্রাদারদের হয়েছে এই জন্য বলতেছি যে 50-60 হাজার 70 হাজার 1 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে পিসি বিল্ড করছে। করার পরে হচ্ছে 2 মাস 3 মাস কাজ শিখে ওই ধীরে ধীরে ওইদিকে হার্ড বিষয়গুলো আসে বা আরো প্রবলেম সলভিং এর বিষয়গুলো আসে। এইদিকে আবার ফ্যামিলির চাপ থাকে। ধরেন বাবা মা বললো যে কবে থেকে ইনকাম করা শুরু করবা, বড় ভাই বললো কবে থেকে টাকা ইনকাম হবে, কত টাকা পাইলা। ফ্যামিলি থেকে ওইরকম কথা আসে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তো আছেই। তো দেখা গেছে ওইসব কথাবার্তা থেকে তখন হচ্ছে ওই মোটিভেশনটা ধরে রাখা খুবই 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 কষ্ট। তখন হচ্ছে আহ অনেকে ওই জায়গাগুলা থেকে ঝরে পড়ে। সেজন্য আমার পরামর্শ থাকবে যে কোনো কাজের পাশাপাশি যদি সম্ভব হয়, বিশেষ করে লোয়ার ক্লাস এবং মিডল ক্লাস আমাদের মতো যারা আছেন, কোনো কাজের পাশাপাশি হচ্ছে অপশন না, মানে আপনি ভালোভাবে শিখবেন বাট একটা পাশে রেখে ওইটা শিখতে থাকেন। তাহলে আপনি অন্য কাজের পাশাপাশি যখন এটাতে সাকসেস হওয়া শুরু করবেন তখন ধীরে ধীরে অন্য জিনিসটা মুভ করে সরাসরি এখানে চলে আসেন। বাট ডিরেক্ট অন্য কাজ বাদ দিয়ে, জব বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে ডিরেক্ট ফ্রিল্যান্সিং এসে 1 বছর কষ্ট করে সাকসেস হয়ে যাবেন, ওইরকম রেশিও খুবই কম। এরকম পাগলামি করা যাবে না। বুঝতে পেরেছি। ধন্যবাদ কামরুল ভাই। আপনার গল্প শুধু একজন ফ্রিল্যান্সারের সাফল্য নয়, এটি হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা। আপনার জার্নি প্রমাণ করেছে যে সঠিক যদি গাইডলাইন থাকে তাহলে ফাইবারে যত বড়ই বাধা আসুক সফল হওয়া আসলে সম্ভব। ধন্যবাদ। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ এবং ধন্যবাদ এলিট প্রেস, বিল্লাল ভাই, তুষার ভাই এবং হচ্ছে পলাশ দাদাকে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।